এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গল্পটি শেষ অবধি কিন্তু অবশ্যই শোনো। তার আগে বলো তো, তুমি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার। গভীর রাতের গোপন কথায় শুনছো আজকের গল্প অনিত্র হালদারের লেখা শুধু তোমাকেই ভালোবেসে। বাবু, টিফিনটা নিয়েছিস? হ্যাঁ মা, বেরোলাম, টাটা। সাবধানে যাস বাবা, দুগ্গা দুগ্গা। তো ক্যাবটা কখন বুক করলাম, এখনো আসছে না, দেরিও হয়ে গেছে। ওইটা মনে হয়। দাদা, আপনি মানে এই হ্যাঁ, ওটিপিটা দিন। হ্যাঁ হ্যাঁ ওটিপি। হ্যাঁ স্যার, চলুন, স্টার্ট করে দিয়েছি। বাবা, দাদা চলুন চলুন, এমনিতেই দেরি হয়ে গেছে আজ, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, সেদিন বেরোতে একটু দেরিই হয়েছিল। আসলে শীতকাল তো, সকালে ওঠাটা আবার একটু আমার জন্য বেশি চাপের। ও আমি, হ্যাঁ, নিজের পরিচয়টা দিই। আমি চারু, লতা নয়, চন্দ্র, চারু চন্দ্র বিশ্বাস। এত নাম থাকতে বাবা যে কেন এই নামটা আমায় দিয়েছিল তা সত্যি কথা বলতে আমি জানি না, হয়তো বাবাই জানে। যাই হোক, সেদিন উঠতে একটু বেশি দেরি করেছিলাম। আমার আবার সকালে ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে একটু বেশি সময় লাগে আর কি, মানে বাকিদের থেকে। সেই জন্য প্রতিদিন মায়ের কাছে বকাও খাই। কিন্তু সে যাই হোক, সেদিন দেরি করে ওঠায় সকালের কাজটা ভালো করে সারতে পারিনি। তখনও জানতাম না প্রকৃতির ডাকের এই অপূর্ণ সারাটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বাড়ি থেকে আমার অফিসে যেতে ক্যাবের সময় লাগে ম্যাক্সিমাম 45 মিনিট। তার উপর আবার কলকাতার জ্যাম তো আছেই। সেদিন ক্যাবে 20 মিনিট যাওয়ার পর বুঝলাম প্রকৃতি আমাকে অসম্ভব আকুলভাবে ডাকছে। আর প্রকৃতির সেই ডাক উপেক্ষা করার আমার যেমন কোনো ক্ষমতা নেই, বাপরে প্রকৃতির সেই ডাকেও না কোনো মমতাও নেই। বাবারে, দাদা বলছি, আশেপাশে কোথাও টয়লেট আছে জানেন? মানে এক্ষুনি যেতে না পারলে না, মানে যা হওয়ার আপনার ক্যাবেই হয়ে যেতে পারে। একটু কোঅপারেট করুন প্লিজ। দাদা, এ তো মুশকিলে ফেললেন আপনি। আর এই জায়গাটায় শুধু চারপাশে বাড়ি, দেখছেন না? উফ, আপনি কি করবেন বলুন তো? আপনি একটা কাজ করুন, আপনি কোনো একটা বাড়িতে গিয়ে নক করে বলুন কি ব্যাপার, ওরা আপনাকে সাহায্য করবে, দরজা খুলে দেবে কেউ না কেউ। দেখুন। আরে দূর মনে, বাবারে চেল্লাতেও পাচ্ছি না। আপনি কি পাগল নাকি? হ্যাঁ, সাত সকালে একজন অচেনা লোককে কেউ নিজের বাড়িতে ঢুকতে দেবে? আবার তার উপর যা দিনকাল পড়েছে বোঝেনি তো, আবার কথা বলাচ্ছে আমাকে দিয়ে। তো বাবারে, আর পারা যাচ্ছে না। এখন দেখছি আপনার কথাই শুনতে হবে, কিছু করার নেই। দাঁড় করান, এখানে দাঁড় করান। বাবা গো, কোথায় ওই বাড়িটা। হ্যাঁ, গাড়ি দাঁড়াতেই 7-5 না ভেবে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। তারপরে এক টানা 1, 2, 3, 4, 5, 6, 7 কলিং বেল বাজাতে থাকলাম। শুনছেন কেউ আছেন? প্লিজ একবার আসুন। শুনছেন? কে? হ্যাঁ বলুন, কি হয়েছে? সপ্তমবার বেল বাজাতেই দরজাটা খুলে গেল, আর যিনি বেরিয়ে এলেন তাকে দেখে কয়েক মুহূর্তের জন্য
প্রকৃতির সব ডাকের কথা আমি বেমালুম ভুলে গেছিলাম। রাগে রাগে মুখ করে আমার আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আমারই বয়সে এক অতি সুন্দরী মহিলা, পরনে টিপিক্যাল কর্পোরেট ড্রেস, ওই ওই ঠিক আমার মতো। বুঝলাম ইনিও বোধহয় অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। আমি বেল বাজানোয় রেডি হওয়ার মাঝপথেই উঠে এসেছেন। তাই এক চোখে কাজল পরা থাকলেও অন্য চোখে তখনও পরা হয়ে ওঠেনি, কিন্তু তাতেই তাকে এত সুন্দর লাগছিল যে আমি সব ডাক উপেক্ষা করে হাঁ করে তাকিয়েছিলাম। উনিও কেন জানি না আমাকেই দেখছিলেন, একটু রেগে হয়তো, তাতে কি, তাকিয়েই থাকতাম। কিন্তু তারপর পেটের একটা ডাকে কিছু মনে করবেন না, আমার আসলে খুব জোরে পেয়েছে, মানে এক্ষুনি না করতে পারলে যা হওয়ার এখানেই হয়ে যাবে। ক্যান আই প্লিজ ইউজ ইউর বাথরুম ম্যাম, প্লিজ প্লিজ ম্যাম প্লিজ। হোয়াট, হু আর ইউ? আর এইভাবে যাকে তাকে বাড়িতে ঢুকতে চাই বললেই ঢুকতে দেওয়া যায় নাকি? কি অদ্ভুত ব্যাপার। প্লিজ ম্যাম, প্লিজ 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 ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি খারাপ লোক নই। এই দেখুন আমার অফিসের আইডি কার্ড, এই নিন, এই দেখুন। এইবার প্লিজ যেতে দিন। বাবা, পটি করতে গিয়েও কার্ড দেখাতে হচ্ছে। ম্যাম 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 আমি গেলাম ম্যাম। ও, আপনার অফিস আমার অফিসের বিল্ডিং এর পাশেই দেখছি। এই এই কিন্তু আপনার অফিসের আইডি কার্ড দেখে কি করে বুঝবো আমি আপনি ভালো লোক না খারাপ লোক? আরে ম্যাম কি বলছেন আপনি? আচ্ছা আপনি এক কাজ করুন, আপনার মোবাইলে 100 ডায়াল করে রাখুন বাবা, তারপর সেই বুঝে কল করে দেবেন, ঠিক আছে? এখন প্লিজ বলুন ম্যাম, টয়লেটটা কোন দিকে? প্লিজ ম্যাম প্লিজ। কিন্তু আমি যে অফিসে বেরোবো তো। আচ্ছা এই যে এই টাওয়ালটা নিন। ওরে বাবারে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। দিন 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 দিন। কোনো রকমে ধন্যবাদ বলে সবেগে ঢুকলাম আর সবেগে বেরও করলাম। উফ, কি শান্তি! দেখুন, এর থেকে বড় শান্তি না আর কিছু হতে পারে না, তাই না? আমি ঢোকার আগে টয়লেটটা ঠিক যে অবস্থায় ছিল সেই অবস্থায় তাকে একদম মুছে টুছে ফিরিয়ে দিয়ে প্রপার হাইজিন মেনটেন করে জামা কাপড় পরে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি সেই মহিলা দাঁড়িয়ে আছেন। ম্যাম বলছি, টাওয়েলটা আমি ধুয়ে দিয়েছি, কোথায় মেলবো বলুন তো? ওটা রেখে দিন, মালতীদি বাকিটা সামলে নেবে। আপনার জন্য আজ আমার অফিসে যেতে দেরি হয়ে যাবে, কালও লেট হয়েছিল। কি যে করি, ভালো লাগে না আমার। আপনি বললেন না যে আমার অফিসের পাশেই আপনার অফিস বিল্ডিং? আমি তো অফিসেই যাচ্ছি। এক কাজ করুন, ক্যাব বাইরে দাঁড়িয়ে আছে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসুন, একসঙ্গে তাহলে অফিস যাওয়া যাবে। আর অবশ্য আর কিছু করার দরকার নেই, মানে এইভাবেই আপনাকে যা সুন্দর লাগছে, মানে এক চোখে কাজল। আর এই শুনুন, আমার কিন্তু এখনো 100 টাইপ করে রাখা আছে। হ্যাঁ, ডায়াল করি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মানে আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আমি গাড়িতে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আর আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমিও আপনাকে হেল্প করতে পারলে আমারও খুব ভালো লাগবে ম্যাম। কি হলো? ও বাবা, হ্যাঁ সে তো হয়েছে, তবে শুধু ওটা নয়, আরও অনেক কিছু হলো। ভাগ্যিস আপনি আমাকে এই বুদ্ধি দিয়েছিলেন। যাই হোক, একটু 2 মিনিট অপেক্ষা করুন। এই বাড়ির মালকিন মানে ম্যাডাম আমাদের সঙ্গে যাবেন, ওনার অফিস আমার অফিসের পাশের বিল্ডিংয়ে। একটু অপেক্ষা করুন দাদা। দাদা, এতক্ষণ দাঁড়ানোর জন্য কিন্তু আমি ওয়েটিং চার্জ নেবো দাদা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই টাইমে 2 ভাড়া হয়ে যেত। আরে হ্যাঁ, কোনো প্রবলেম নেই। কি যে বলেন আপনি! আপনি আজকের আমার যে উপকার করলেন, একেবারে ঠিক বাড়ির সামনে এনে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি মানে 5 স্টার রেটিং আপনাকেই দেবো। হ্যাঁ, আর এই কি বলছেন? হ্যাঁ, না না কিছু না তো। কি আমি ওই দাদাকে 5 স্টার রেটিং দেবো তাই বলছিলাম, মানে যাই হোক। আর সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আপনি আমার আজকে যে উপকারটা করলেন, মানে সিরিয়াসলি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। প্রকৃতি এইভাবে ডাকলে, মানে যতক্ষণ না সাড়া দেওয়া যাচ্ছে ততক্ষণ যে কী চাপ হয়, মানে তখন না, মানে এই পৃথিবীর অন্য সব চাপ
একেবারে তুচ্ছ মনে হয়। আর ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ বুঝলাম, আপনার সেন্স অফ হিউমারটা ভালোই। যাই হোক, কতদিন চাকরি করছেন? আমার এই তো 8 বছর কমপ্লিট হবে। এই একই কোম্পানিতে? হ্যাঁ, তা নতো কি ম্যাম, আমি হেভি লয়াল, ঠিক আছে না? মানে এই একদিন এই কাজে, অন্য একদিন অন্য কাজে, আমি কিন্তু এইসব একদম পছন্দ করি না। তারপর আমার কালিগদের সাথে আমার এত ভালো সম্পর্ক, ওদের সঙ্গে কাজ করলে মানে কেমন একটা বেশ একটা পরিবারের মতন ফিলিংস আসে, হেভি লাগে, আমার ভালো লাগে, মজা পাই। আর সব থেকে বড় কথা, বস মহামানব, দারুণ। মানে যাই হোক, আমি একটু বেশি কথা বলি। আপনি? হ্যাঁ, ওই আমারও আর কি 7 বছর। হ্যাঁ, আপনার সঙ্গে এই বিষয়ে আমার খানিক মিল তো রয়েছে। আমি ওই একই কোম্পানিতে সেই যে কবে ঢুকেছি কাজ করেই চলেছি। ও, তা বেশ। তা আপনি কি রোজ মানে এই একাই অফিস যান নাকি মানে অন্য কারোর সাথে? মানে না না, আমি একাই যাই। ও আই সি। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখছিলাম, বুঝলেন, টানা 8 বছর এইভাবেই রোজ অফিস যাচ্ছি, কোনোদিন কিন্তু এরকম ঘটনা জীবনে ঘটেনি। কিন্তু আজ এরকম ঘটলো। ড্রাইভার দাদাও ঠিক আপনার বাড়ির সামনেই গাড়ি দাঁড় করালেন। আমার আর আপনার অফিসও পাশাপাশি, আমাদের মধ্যে বেশ কিছু মিলও রয়েছে। মানে মানে ব্যাপারটা বেশ মানে বুঝতে পারছেন, মানে কাকতাইও না। মানে আমি তো মানে অন্য কোনো বাড়িতেও ঢুকতে পারতাম না, কিন্তু আপনারটাতেই মানে কাকতালীয় কিনা জানি না, কিন্তু আমার মা সব সময় বলতো যা হয় ভালোর জন্যই হয়। বলতো মানে? আমার মা বেঁচে নেই। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন মা মারা যায়। হার্টের পেশেন্ট ছিলেন। তারপর বাবাই আমাকে বড় করেছে। স্কুল, কলেজ, চাকরি সব কিছুতেই বাবা আমাকে সব রকমভাবে সাপোর্ট করে গেছে সেই ছোট্টবেলা থেকে। মায়ের অভাব কখনো সেইভাবে বুঝতেই দেয়নি বাবা। কিন্তু সেই মানুষটাও আজ আর নেই। 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে বাবাকে হারালাম। এই বাবা, আই এম সো সরি। আপনি প্লিজ কাঁদবেন না। সবে কাজলটা পরে এসেছেন, মানে অ্যাকচুয়ালি আমারই দোষ। এই বিষয়টা না তুললে আপনার বাবা মায়ের প্রসঙ্গ এসে পড়তো না। তবে আমার বিশ্বাস, আপনার বাবা মা যেখানেই থাকুন না কেন, ওনারা কিন্তু আপনাকে ঠিক দেখছেন, আর ওনাদের আশীর্বাদ সব সময় আপনার মাথার ওপর থাকবে। থ্যাংক ইউ। পুরো কথাটা উনি শেষ করতে পারেননি। বোধহয় ওর গলা কান্নায় বুঝে এসেছিল। বুঝলাম বাবাকে খুব ভালোবাসতেন। দেখলাম ওই কাজল মাখা চোখের কোণে জল চিকচিক করছে। খুব খারাপ লাগছিল, আর রাগও হচ্ছিল নিজের এই বাচালপনার জন্য। তার মানে বাড়িতে আপনি আর আপনার হাজবেন্ড থাকেন, তাই তো? আর ও হ্যাঁ, মালতীদি। আমি আনম্যারিড। মালতীদি আমার যখন প্রায় 5 বছর বয়স তখন থেকে কাজ করে আমাদের বাড়িতে। মালতীদির 3 কুলে কেউ নেই জানো তো, তাই আমি আর মালতীদি একসাথেই থাকি। আর আছে বলতে আমার ওই এক কাজিন, পিসির ছেলে, ওই 2 বছর আগে চাকরি পেয়েছে। ও প্রায়ই আসে খোঁজ খবর নিতে, মাঝে মধ্যে থেকেও যায়। পিসে মশাইকে হারিয়েছি বেশ অনেক দিন হলো। পিসি আছে এখন আমাদের সাথে। ও আচ্ছা আচ্ছা, সত্যি আপনি একা হাতে সব দিক ম্যানেজ করছেন, কাজ আবার বাড়ি সব সামলাচ্ছেন। আর আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। কখনো যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। আর আজকের এই উপকার আমি কোনো দিন ভুলবো না। আসলে ছোটোবেলা থেকেই মানে আমি একটু, যাই হোক বাদ দিন। আমার স্কুল কলেজে আসলে সেরকম কোনো বন্ধু ছিল না। অবশ্য যাদেরকে বন্ধু ভাবতাম তাদের মধ্যে অনেকেই এমন বেরিয়েছে না যারা বন্ধু থাকেনি। আসলে কি বলুন তো, ওই বাইরের কোটিংটা সবারই সুন্দর ছিল, কিন্তু ভেতরের মানুষটা যাই হোক।
থাকবে সেসব কথা। তাই ওই স্কুলেরই একজন দুজনই প্রকৃত বন্ধু আছে যাদের সাথে একটু মন খুলে কথা বলা যায়। আর আজ আপনার সাথেও কথা বলে তাই মনে হলো। আমারও আপনার সাথে কথা বলে খুব ভাল লাগছে জানেন তো। আপনার মতো ঠিক আমারও জীবনে খুব একটা বন্ধু টন্ধু নেই। বলছি যদি কিছু মনে না করেন আপনার নাম্বারটা পেতে পারি কি? ও হ্যাঁ, শিওর। ও এই যে যে আমরা পৌঁছে গেছি। দাদা এই নিন, আপনার বাকিটা আপনি রেখে দিন আপনার উপকারের জন্য। কি? আরে না না, আমি ভাড়াটা দেবো। আরে আমি তো এতটা এলাম আপনার সাথে। না না, এটা ঠিক হচ্ছে না। না 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 প্লিজ, এইটুকু তো করতে দিন অন্তত। আর ওটা না হয় পরের জন্য তোলা থাক, পরে কিছু একটা খাইয়ে দেবেন নয়? আচ্ছা বেশ, এই চললাম, টাটা। সেদিন অফিস থেকে বেরিয়ে দেখি উনি দাঁড়িয়ে রয়েছেন হাসি মুখে। সত্যি বলতে সারাদিন অফিসে না কাজ করার ফাঁকে, কাজ করার মাঝে ওনার কথাই ভেবেছি। এত কথা বললাম কিন্তু ওনার নামটাই জিজ্ঞেস করা হয়নি। আমাকে দেখতে পেয়ে দেখলাম উনি এগিয়ে এলেন। চলো, আমার চেনা একটা খুব ভালো ক্যাফে আছে, ওখানে গিয়ে একটু বসে গল্প, খাওয়া দাওয়া সব কিছুই হবে। এ বাবা, কেন মানে এত তাড়াতাড়ি ঋণ শোধ করতে চাইছো? আচ্ছা বেশ। সব ঋণ এত সহজে শোধ করা যায় কি? ক্যাফেটা বেশ ভালোই। এতদিন এখানে কাজ করছি কিন্তু আসা হয়নি কখনো। এই বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হয়নি। আরে ইমা, আমারও তো একই অবস্থা। আমার নাম মাধবী, মাধবী মুখার্জি। আর তুমি? আমার নামটা শুনে আপনার একটু মানে ইয়ে, আমার নাম চারুচন্দ্র বিশ্বাস আর কি। মা, বেশ ভালো নাম তো। কি দিয়েছে এই নামটা? আমার বাবা। ও আই সি। তো ওনারা? না 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 না, ভগবানের আশীর্বাদে দুজনেই সুস্থ আছেন, ভালো আছেন। যাক বাবা। এই শোনো না, কি খাবে বলো তো? করো না, তুমি তোমার পছন্দ মতো অর্ডার করো, আমার সেরকম কোনো দাবি দাবা নেই। তো এইভাবেই শুরু হলো আমার আর মাধবীর বন্ধুত্ব যাত্রা। এরপর থেকে রোজই হয় ও নয় আমি একে অপরের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকি। কোনোদিন খেতে, কোনোদিন ঘুরতে যেতাম। এইভাবে যেতে যেতে কবে যে বন্ধুত্বটা প্রেম আর প্রেমটা ভালোবাসায় পরিণত হয়েছিল তা দুজনের কেউই বুঝতে পারিনি। ছোটবেলা থেকেই দেখেছি জানেন, যখনই আমার সাথে ভালো কিছু হয় না, কিছু না কিছু একটা সমস্যা হবেই হবে। এক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না তা আর কি করে হয়। কিন্তু সেটা যে এই রকম পর্যায়ের হবে তা আমি আমার দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেদিন অফিসে কাজের খুব ছোট্ট একটা ভুলের জন্য বস এই প্রথমবার প্রচুর বকাবকি করলেন। অফিসে আমার কাজের রেকর্ড খুবই ভালো, কিন্তু এইবারের আমার ভুলটার জন্য একটা বড় বিজনেস ডিল মিস করেছে আমাদের কোম্পানি। অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও ক্লায়েন্টকে ম্যানেজ করা যায়নি। এতে ন্যাচারালি কোম্পানির বেশ বড় লস হয়েছে। আসলে ভুল হওয়ার পিছনে কারণটা হলো মায়ের শরীর নিয়ে চিন্তা। 2-3 দিন আগে বাথরুমে পা স্লিপ করে পড়ে গিয়ে মাথায় চোট পায় মা। ভাগ্যিস বাবা বাড়িতে ছিল, নইলে যে কি হতো। বাড়িতেই মার চিকিৎসা চলছে। জ্ঞান সেদিন 8 ঘন্টা পরে ফিরলেও মায়ের শরীরের বাম দিকটা মা নাড়াতে পারছে না। বাবা পরম যত্নে মায়ের সেবা করে চলেছে। আমার অফিসের কাজ ছেড়ে বাড়ি আসতে বেশ রাতই হয়ে যায়। আর এইসব চিন্তার জন্যই আমার কাজের ওপর একটু, যাই হোক, মাধবীর সাথেও শেষ 2 দিন দেখা করতে পারিনি। এমনকি ওর ফোনও ধরতে পারিনি। অ্যাকচুয়ালি ইচ্ছে করেনি, এতটাই চাপে ছিলাম। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই গল্প তোমার ভালো লাগছে, কিন্তু নিশ্চয়ই তুমি
সাবস্ক্রাইব করনি, তাই না? তাই ভবিষ্যতেও আমাদের গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। তাহলে চলো শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। প্রতিদিন অফিসের শেষে মাধবীর সাথে বেরিয়ে কোথাও না কোথাও যেতাম। তাই আমাদের বেশ কিছু নির্দিষ্ট চেনা জায়গা হয়ে গেছিল যেখানে আমরা প্রায়ই যেতাম। এরকম একটা নিরিবিলি জায়গায় ওর সাথে পৌঁছলাম আমি। কিন্তু ওই যে খারাপ সময় যখন শুরু হয় তখন সব কিছুই খারাপই হয়। একে মায়ের চিন্তা, তার উপর আবার অফিসের ওই ঘটনা, সব মিলিয়ে খুবই ঘেঁটেছিলাম আমি। আরে আর বলো কেন, আজ না অফিসে খুব অপমানিত হয়েছি। আমি নাকি ইরেসপন্সিবল, ভালো করে কাজ করছি না। অফিসের ঘটনাটা এক্সপ্লেন করে একটু সান্ত্বনা পাওয়ার আশাতেই মাধবীকে আমি জড়িয়ে ধরতে যাচ্ছিলাম। আজ এই জায়গাটা একেবারেই নিরিবিলি, আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু ওকে জড়িয়ে ধরতে গিয়ে অসাবধানবশত আমার হাতটা ওর গলার নিচের অংশে লেগে গেল। কিছু বুঝে ওঠার আগেই মাধবী আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। কি করছো তুমি এটা? হাউ ডেয়ার ইউ! তুমি জানতে না কেউ থাকবে না আজকে, তাই আমাকে ডেকেছিলে। ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমিও এই! আমি তোমাকে এতটা রেসপেক্ট করতাম। আমি আবার, তুমি বলেছিলে না, তুমিই তো বলেছিলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি কনসেন্টকে রেসপেক্ট করি। এই তার নমুনা। হ্যাঁ, সুযোগ পেয়ে আজকে কেউ একা নেই, এই সময় তুমি আমার গায়ে হাত দিচ্ছ, এই তার নমুনা। কথাগুলো বলে মাধবী চলে গেল। চলে যাওয়ার সময় দেখতে পেলাম ও সেই কাজলটা না চোখের কোণে জল চিকচিক করছে। ঠিক ঠিক সেই প্রথম দিন যেমন দেখেছিলাম ঠিক তেমন। মাধবী, একবার আমার কথাটা শোনো। মাধবী, এদিকে তাক। মাধবী প্লিজ, আমায় বিশ্বাস করো। চুপ, একদম চুপ। হ্যাঁ, এরপর জাস্ট তোমার কোনো কথা মানায় না। একদম তুমি আমাকে ওই নামে ডাকবে না। তোমার মুখে এইসব জাস্ট মানাচ্ছে না। আমি তোমায় বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু তুমিও সেই সব কটা ছেলের মতো, তুমিও সেই। তুমি যেটা ভাবছো সেটা নয়, একবার আমার কথাটা শোনো মাধবী। আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। আজকের পর থেকে আমার সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক নেই। শুনতে পেলে? গট ইট? এরপর আমার অবস্থা কি হলো তার বলার অপেক্ষা রাখে না। মায়ের শরীরটা আরো খারাপ হয়েছে। মা কথা বলতে পারছে না, বাবাও মুখ বুজে একা খেটে চলেছে। আমিও ডাক্তার, ওষুধ, কোনো কিছুর কোনো ত্রুটি রাখিনি। কিন্তু বুকের ভেতরে যে কষ্ট অনুভব করছিলাম তার নিরাময়ের কোনো উপায় আমার জানা ছিল না। দুদিন মাধবীর সাথে কথা হয় না। অফিসেও সেদিনের পর থেকে আমাকে ঘিরে পরিবেশটা একটু থমথমে। আমি প্রাণপণে কাজ করছি যাতে যা ক্ষতি হয়েছে তার কিছুটা হলেও অন্তত যেন উসুল করা যায় নতুন প্রজেক্ট ডিল আনার মাধ্যমে বা অন্য কোনোভাবে। সেদিন বিকেলে অফিস থেকে বেরোতে একটু দেরি হয়েছিল। দেখলাম পাশের অফিসের সেই সিকিউরিটি গার্ড আমাকে দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, বলাই বাহুল্য ম্যাডাম মানে এখানে উনি মাধবীর কথাই বলতে চাইছেন। আসলে মায়ের শরীরটা ভালো নেই, আর বেশি দেরি করলে মেট্রোটাও পাবো না। কিন্তু এই চিঠিটাও পৌঁছে দেওয়া দরকার। শেষমেশ ওর বাড়িতে যাওয়াই স্থির করলাম। ও আমাকে ভুল বুঝলো, আমি তো জানি আমার কখনো কোনো দিনও কোনো খারাপ ইন্টেনশন ছিলই না, আর আমি ওকে এখনো ভালোবাসি। যাই হোক, রাত প্রায় 9টার কাছাকাছি মাধবীর বাড়িতে পৌঁছলাম। সে প্রথম দিন এসছিলাম আর আজই গেলাম। কলিং বেল বাজালাম।
সত্যি খুব কষ্ট হচ্ছিল এই রূপটা দেখে, এই ব্যবহারটা পেয়ে। এই ব্যবহার হয়তো আমার কখনোই প্রাপ্য ছিল না। যাই হোক, নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি ব্যাগটা খুলে তার থেকে ফাইলটা বের করে ওর চিঠিটা বের করলাম। এই চিঠিটা তুমি ফেলে এসেছিলে। তোমাদের সিকিউরিটি গার্ড এটা আমায় অফিস থেকে বেরোনোর সময় দিয়ে বললো তোমার খুব দরকারি জিনিস এটা, আর আমি যেন তোমাকে ইমিডিয়েটলি এটা পৌঁছে দিই। আমি এটা দেওয়ার জন্য এসেছিলাম মাধবী। থ্যাংক ইউ। তোমার আর কিছু বলার আছে? আর একটা উপকার একটু করবে? আসলে তাড়াহুড়োতে বোতলে জল ভরার সময় পাইনি, একটু খাবার জল ভরে দেবে? ও আচ্ছা, তুমি ভাবছো, হ্যাঁ বেশ, তুমি যাওয়ার সময় দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়ে যাও, তারপরে সে আমাকে বোতলটা দিয়ে যাও। আমি এখানেই তোমার অপেক্ষা করছি। সেটা তোমার বলার প্রয়োজন নেই। আমি জানি আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। দরজাটা সশব্দে বন্ধ করে দিয়ে বোতলটা নিয়ে ভেতরে চলে গেল। আমি বাইরে অপেক্ষা করছিলাম। একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল, কিন্তু মাধবী যে আমার কোনো কথা শুনতেই রাজি নয়। যাই হোক, কিছুক্ষণ পর এসে আমাকে জলের বোতলটা দিল। থ্যাংক ইউ। লাস্ট মেট্রোটা বোধহয় পেয়ে যাব। অ্যাকচুয়ালি বাড়ি যেতে সময় লাগবে তো, তাই এতটা রাস্তা জল ছাড়া যেতে খুব কষ্ট হতো। হ্যাঁ, আমাদের এখানে 8:30তেই সব বন্ধ হয়ে যায়, দোকানপাট প্রায় সবই। তার উপর ইদানিং ছোট্টরের যে ঝামেলা বেড়েছে। আর তোমাদের এখানে তো দোকানপাটও সব বন্ধ দেখছি। ও আচ্ছা, আমি আসছি তাহলে মাধবী, ভালো থেকো। এই বলে আমি বেরিয়ে এলাম। বুঝতে পারিনি দুজোড়া চোখ আমায় অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। হঠাৎ একটা গলির বাঁকে দুটো গুন্ডা মতো চেহারার লোক বেরিয়ে এলো, দুজনের হাতে হকি স্টিক। আমি প্রথম থেকে শরীর সম্পর্কে সচেতন, তার সাথে ক্যারাটেও শিখেছিলাম। বুঝলাম আজ সেই স্বল্প বিদ্যাকেই কাজে লাগাতে হবে। বুঝলাম আজ সেই স্বল্প বিদ্যাকেই কাজে লাগাতে হবে। দাদাবাবু, দাদাবাবু তুমি ঠিক আছো তো? দেখি একটু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মালতীদি প্রথম দিন আমাকে মাধবীর বাড়িতে দেখেছিলেন, আমিও দেখেছিলাম ওনাকে, তাই মুখ চিনি। নিশ্চয়ই ডাক্তার দেখিয়ে ফিরছেন, সঙ্গে এক কম বয়সী ছেলে। বুঝলাম মাধবীর কাজিন। ওদের ওদের দুজনের সাহায্যে একটু কষ্ট করে উঠলাম। মালতীদি, বলছি তোমার দিদিমণিকে এই ব্যাপারে প্লিজ কিছু বলো না। আমার এই কথাটা একটু অন্তত রেখো। পরের দিন লাঞ্চ ব্রেকে অফিসের বাইরে ক্যাম্পাসে একটা নিরিবিলি বেঞ্চে বসলাম, হাতে সেই টিফিন বক্স। সেই স্কুলের সময় থেকে এই টিফিন বক্সটাই আমি ব্যবহার করি। মা যত্ন করে খাবার বানিয়ে ভরে দিত, আর আমি মনের আনন্দে খেতাম আর বলতাম, বুঝলে মা, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিস হলো তোমার হাতের রান্না। উফ, যা স্বাদ এ আর অন্য কোথাও পাওয়া যাবে না। আসলে অনেক পুরনো কথা মনে পড়ছিল। মানুষের মন খারাপ হলে হয়তো তাই হয়। মায়ের সাথে কত স্মৃতি। টিফিন বক্সটা খুললাম, পেয়ারা কেটে সুন্দর করে ভরে দিয়েছে বাবা। এই লাস্ট কয়েকদিন বাবাই এইভাবে যা পারছে যত্ন করে টিফিন বক্সে ভরে দিচ্ছে, কিন্তু কোনোদিন খালি টিফিন বক্স আনতে দেয়নি। একটা
পেয়ারার কুচি মুখে পড়লাম। মুখটা কষ্টে ফেটে যাচ্ছিল আমার। মায়ের শরীরের কোনো উন্নতি হচ্ছে না। অফিসে এক প্রকার আমি অপরাধী হয়ে কাজ করছি। তারপর মাধবীর আর আমার সম্পর্কের রীতি, গতকালের ওই ব্যবহার। আয়নায় দেখছিলাম পিঠে হকি স্টিকটা যেখানে লেগেছিল সেখানে একটা কালশিটে দাগ পড়ে গেছে। কাউকে আর কিছু বলিনি। সব মিলিয়ে আর পারছিলাম না। মনে হচ্ছিল ভীষণ একা আমি। আমার চোখের জলও বাদ মানছিল না। এতটা অসহায় এর আগে কখনো লাগেনি আমার। মাধবী, তুমি এখানে? ও, তাহলে হয়তো আমি অন্যমনস্কভাবে তোমাদের অফিসের এরিয়াতে। সরি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এইদিকে এসো। তুমি অফিস এরিয়াতেই আছো? হ্যাঁ, তোমারই অফিস এরিয়াতে। তোমাকে অফিসে খুঁজতে গেছিলাম। তোমার কলিগরা বলল টিফিন টাইমে তুমি অফিসের ভেতর নাকি থাকো না। তাই তোমায় খুঁজতে খুঁজতে এখানে এসে দেখতে পেলাম। তাই তোমার খুঁজতে খুঁজতে ফাইনালি এখানে এসে দেখতে পেলাম। বাট তুমি আমায় কেন খুঁজছিলে? মাধবী হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মেন্টালি এমনিতেই খুব দুর্বল ছিলাম আমি। নিজেকে আর ধরে রাখতে পারিনি। হাউ হাউ করে কেঁদেছিলাম মাধবীকে জড়িয়ে ধরে। তুমি শান্ত হও চারু, আমি সব জানি। প্লিজ শান্ত হও। কি জানো তুমি? কি জানো? আন্টির অসুখ, টিফিন বক্সের স্মৃতি, আঙ্কেলের টিফিন গুছিয়ে দেওয়া, অফিসের পরিবেশ, আমার তোমাকে ভুল বোঝা, কালকে আমার বাড়ি থেকে বেরিয়ে কি হয় সবটা। হ্যাঁ, ঠিকই ধরেছ। এতক্ষণ ধরে তুমি এসবই বিড়বিড় করে বলছিলে। তাই আমি যে কখন এসেছি তুমি জানতে পারোনি। কালকের ঘটনা আমাকে সৌরদীপ সব খুলে বলেছে। আর সৌরদীপ বলল যে তুমি নাকি মালতীদিকে আমায় কিছু জানাতে বারণ করেছিলে। আমার কাজিনই বলেছে আমায় সবটা। আন্টির যে এত বাড়াবাড়ি হয়েছে আমাকে একবারও জানাওনি কেন বলো তো? সেটাই তো জানাতে গিয়েছিলাম সেদিন, কিন্তু সেটা বলার আগেই তো যা হওয়ার হয়ে গেল। তুমি আমাকে ভুল বুঝলে, একবার কিছু বলার সুযোগও দিলে না। তোমাকে দোষ দিতে পারি না। ওই দিন ওই জায়গায়, তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এই একই রিয়াকশন করতো। কিন্তু পরে ঠান্ডা মাথায় একবার ভেবে দেখলেই বুঝতে আমার উদ্দেশ্য খারাপ বলে আমি এর অনেক আগেই অনেক কিছু করতে পারতাম মাধবী। কিন্তু আমার তো ওইরকম কোনো উদ্দেশ্যই ছিল না গো, কখনো না। আমি বুঝেছি চারু, কিন্তু ওই মোমেন্টে আমি সত্যি মারাত্মক শকড হয়েছিলাম। মন বলছিল যে যা ভাবছি তা হয়তো সত্যি নয়, কিন্তু নিজেকে তখন বোঝাতে পারিনি। জানো, কালকে যখন তুমি এলে তুমি খুব বিধ্বস্ত লাগছিল, কিন্তু আমি কিছুতেই ওই দিনের ওই মুহূর্তটাকে ভুলতে পারছিলাম না। তুমি জানো কালকে তুমি কি করেছো আমাকে চিঠি পৌঁছে দিয়ে? এই ডিলটা পেলে আমাদের কোম্পানির বিশাল প্রফিট হবে। কাল তুমি ওটা না পৌঁছলে বিরাট ক্ষতি হতো আমাদের। অথচ আমি এত কিছুর মধ্যেও তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও চারু। আমি তোমার কাছে অপরাধী, ভীষণ অপরাধী। আন্টিকে দেখতে যেতে চাই, প্লিজ মানা করো না। তুমি নিয়ে যাবে আমায়? সেদিন মাধবী আর আমি বাড়ি পৌঁছে যা দেখলাম, তার জন্য আমরা দুজনেই কেউ প্রস্তুত ছিলাম না। আজ অনেক দিন পর বাবাকে এত প্রাণ খোলাভাবে হাসতে দেখলাম। কারণ আর কিছুই নয়, কোনো জাদু বলে কিনা জানি না, কিন্তু ডাক্তারবাবু জানিয়েছেন মায়ের ফাঁড়া কেটে গেছে, আর ভয়ের কিছু নেই। মা আমার আর মাধবীর দিকে তাকিয়ে হাসছে, সেই চিরপরিচিত হাসি, যে হাসি দেখলে যে কোনো সন্তানের মনই শান্তিতে ভরে ওঠে। মা মাধবীকে নিজের কাছে ডেকে নিল। বাবুর মুখে তোমার কথা অনেক শুনেছি,
আমার ছেলেটা একটু পাগল, কিন্তু তোমায় বড্ড ভালোবাসে। অফিস থেকে ফিরেই শুধু তোমার গল্প করতে থাকে। শেষ 3-4 দিনে অবশ্য করেনি, আসলে আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম। বলেছিল তোমাকে বিয়ের ব্যাপারে প্রপোজ করবে, তোমার মত জানতে চাইবে। কিছু বলেছে তোমাকে? হ্যাঁ আন্টি, বলেছে। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই আন্টি। এখন আপনি আর আঙ্কেল যদি একটু মতটুকু দেন। আমরা দুজনেই রাজি মা। এই তোমার ঘর কোনটা? আমার ঘর এই এই যে এইটা। বাবা, এই সব কিছু তুমি সাজিয়ে রেখেছো? হ্যাঁ, ওরে বাবা, তুমি তো বিশাল গোছানো মানুষ দেখছি। আরও তো অনেক কিছুই জানো না। অসুবিধা নেই, বিয়ে হতে হতে সব জেনে যাবে। কি বলো? উফ, আজ হাসি যে আর ধরছে না। কি মারাত্মক খুশি নাকি? সে আর বলতে, আসলে এতদিন যদি চোখের জল বাঁধ না মানতো, তাহলে এখন হাসি কি কেন থামাই বলো? আচ্ছা, তুমি না চেঞ্জ করে নাও, আমি ওই পাশের ঘরে যাচ্ছি। এই আমার এই ঘরটাই কিন্তু পছন্দ হয়েছে। হ্যাঁ, এখানেই থাকবো আমরা। আমি থাকবো তোমার সাথে। আফটার অল বিয়ের পরেও তো এখানেই থাকতে হবে বলো। আগে থেকে একটু ইউজড যদি হয়ে যায় তাহলে ব্যাপারটা ভালো না? হঠাৎ আমাকে ভেতরে ঠেলে দিয়ে আমার ঘরের দরজা বন্ধ করে দিল মাধবী। মাধবী কথা বলতে বলতে আমার খুব কাছে এগিয়ে এসেছে। এর আগে কোনো মেয়ের এত কাছে আমি আসিনি। নার্ভাস লাগছিল, কিছু একটা বলতে গেলাম কিন্তু বলতে পারলাম না, কারণ মাধবীর ঠোঁট তখন আমার কথা বলার পথ বন্ধ করেছে। আমি নিজের ঠোঁটও মিশিয়ে দিলাম ওর ঠোঁটে। তারপর কি হলো সেটা আপনিই বুঝে নিন। ততক্ষণ নয় আমি একটু আমার নিজের কাজেই ফোকাস করি, কারণ এসব মোমেন্টস তো জীবনে বারবার আসে না, না? তাও আবার ফার্স্ট টাইম বলে কথা। শুনলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অনিত্র হালদারের লেখা শুধু তোমাকেই ভালোবেসে। গল্পে চারুর চরিত্রে দীপম, মাধবী আর যে দেবস্মিতা, চারুর মা ইন্দ্রাণী, মালতী মাসি ঐন্দ্রিলা, ক্যাব ড্রাইভার জ্যোতিষ্মান, সাউন্ড ডিজাইনিং জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন দীপম এবং কিষান, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। টিম গভীর রাতের গোপন কথা অনিত্র হালদারকে অসংখ্য ধন্যবাদ জানায় এই গল্পটি লিখে আমাদের পাশে থাকার জন্য।